বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন ফুড এসআই পরীক্ষার কথা মাথায় রেখে আজ থেকে আমরা অঙ্কের প্র্যাকটিস ক্লাস শুরু করলাম। চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের ক্লাস যেমন চলছে তেমন চলবে, কিন্তু সঙ্গে সঙ্গে এই ক্লাসটাও সমানভাবে চলবে। চলো আজকের সেশন শুরু করা যাক। 3 বছর আগে কোনো পরিবারের 5 জন সদস্যের গড় বয়স 17 বছর ছিল। একজন শিশু জন্মগ্রহণ করলে পরিবারের গড় বয়স একই থাকে। শিশুটির বর্তমান বয়স কত? দেখো, এই জায়গায় 3 বছর আগে 5 জন সদস্যের গড় বয়স ছিল 17। 5 জনের বয়স 17 বছর ছিল 3 বছর আগে। আমি যদি বলি বর্তমানে এই 5 জনেরই গড় বয়স কত হবে, তোমরা বলবে গড় বয়স 17 ছিল, 3 বছরে প্রত্যেকেরই 3 বছর 3 বছর করে বেড়ে গেছে, তাহলে গড় বয়সও আমি বলতে পারি 3 বছর বাড়বে, তাই না? প্রত্যেকের বয়স যদি 3 করে বাড়ে তাহলে গড়ে আমি বলবো 3 করে বেড়েছে। তাহলে 3 বছর আগে 5 জন সদস্যের গড় বয়স যদি 17 থাকে, বর্তমানে এই 5 জনেরই গড় বয়স হবে 17 + 3 = 20 বছর। এটা বোঝা গেছে? তাহলে 5 জন সদস্যের বর্তমান যে বয়স তার গড় হচ্ছে 20 বছর, লিখলাম। এবারে একজন শিশু জন্মালো, তাহলে বর্তমানে সদস্য সংখ্যা 5-এর বদলে 1 বেড়ে গিয়ে 6 হলো। কি হলো? আমি বললাম সদস্য সংখ্যা 1 বাড়লো। এই সদস্য সংখ্যা যেটা 1 বাড়লো সে কে? সে হচ্ছে শিশুটা। তাহলে এই শিশুটা যাই অ্যাড হলো, পরিবারের সদস্য সংখ্যা হয়ে গেল 6। এখন বলছে যে যাই শিশুটা জন্মগ্রহণ করলো পরিবারের গড় বয়স একই থাকে, মানে এখানে যে ফিগারটা দিয়েছিল যে 17 বছর, ওরা বলছে গড় বয়সটা এখন একই থাকবে, অর্থাৎ ওই 17 বছরই থাকবে। এইটুকুনি আগে বোঝো। 5 জনের বর্তমান গড় বয়স 20, একজন হলো 6 জন হয়ে গেল। 6 জন সদস্যের গড় বয়স আগে যা ছিল অর্থাৎ 17 সেটাই এখন থাকলো। আমি দেখছি বয়স 20 থেকে 17 হলো, মানে 3 কমলো বলে এখানে মাইনাস সাইন দিলাম। এই স্ট্রাকচারটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি তোমরা করতে পারো তাহলে আমাদের কাজ হবে এই ফিগারটার সঙ্গে এটা গুণ করা আর এই ফিগারটার সঙ্গে এই বাইরের ফিগারটাকে গুণ করা। আমি অ্যাভারেজের ক্লাসে দেখিয়েছি, অন্য যে কোনো সময় অঙ্ক করার সময় এইটা বলেছি, এবং আমার A to Z অফ এরিথমেটিক ম্যাথে এইভাবে যে কোনো রকমের অঙ্ক যে আমরা করতে পারি সেটাও দেখানো হয়েছে। কি করব আমরা? বাইরের এই ফিগারটার সঙ্গে এটাকে সবসময় গুণ করব, করে কত বলছি? -15। আর এটার সঙ্গে এদিককার বাইরের ফিগারটা গুণ করে আমি বলছি +17। -15 আর +17 ক্যালকুলেশন করলে +2 আসছে, অর্থাৎ এই যে 2 এর মান যেটা আসছে সেটা হচ্ছে এখানে যে অ্যাড হলো তার বর্তমান বয়স। এখানে যেহেতু শিশু অ্যাড হয়েছে তাই এই শিশুটার বর্তমান বয়স হবে 2 বছর, যেটা অপশন নাম্বার 3-তে আছে। তাহলে আমাদেরকে এই স্ট্রাকচারটা মাথার মধ্যে সবসময় ঘোরাতে হবে। এই স্ট্রাকচার যখন আসবে বাইরের ফিগারটার সঙ্গে এদিককার ফিগারটা গুণ হবে আর এদিককার ফিগারের সঙ্গে এই বাইরের ফিগারটা গুণ হয়ে ক্যালকুলেশন করব। এখানে প্লাস এসছে, এখানে মাইনাসও আসতে পারতো, কোনো কারণে কোনোভাবে এখানে মাইনাস আসতে পারতো, আমরা তাও বলতাম যে এখানে যে জয়েন করলো তার বয়স হবে 2। মাইনাস এলে মাইনাসটাকে ইগনোর করে শুধুমাত্র আমরা সংখ্যাটাকে বলতাম। এক ব্যক্তি নদীতে 48 কিমি দূরত্ব গিয়ে ফিরে আসতে 14 ঘন্টা সময় নেয়। স্রোতের অনুকূলে 4 কিমি যেতে যা সময় নেয় সেই একই সময় স্রোতের বিপরীতে 3 কিমি যায়। স্রোতের বেগ নির্ণয় করো। বোট অ্যান্ড স্ট্রিম এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা যখন পড়েছিলাম সেখানে আমি দেখিয়েছি যে স্রোতের বেগ যদি আমি বার করতে চাই, যদি প্রশ্নে অনুকূল বেগ আর প্রতিকূল বেগ দেওয়া থাকে তাহলে অনুকূল বেগ থেকে প্রতিকূল বেগ মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে স্রোতের বেগ পাওয়া যায়। আর নৌকার বেগ কখন পাওয়া যাবে? যদি অনুকূল বেগ আর প্রতিকূল বেগ দেওয়া থাকে তাহলে অনুকূল বেগ প্রতিকূল বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ পাওয়া যায়। এটা বারবার যখন আমি বোট অ্যান্ড স্টিমের অঙ্ক করাতাম বলা আছে। যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস আমি জাস্ট এখানে লিখে দিলাম। দেখো, এখানে 48 কিলোমিটার দূরত্ব গিয়ে ফিরে আসছে, মানে এই যে ডিস্টেন্স যেটা 48 কিলোমিটার দিয়ে রেখেছে এটা হচ্ছে ফিক্সড একটা ডিস্টেন্স। যে ডিস্টেন্সটা আমি যাব এবং ওই ডিস্টেন্সটাই আমি আবার আসব। যেহেতু আমরা জানি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম,
ডিস্টেন্স যেহেতু ফিক্সড সেটাকে একটা সংখ্যা 1 মনে করে নাও। 1 কেন? 1 হিসেবে সুবিধের জন্য। বোঝা গেছে? সবসময় যেটাকে ফিক্সড দেখবে সেটাকে 1 মনে করে নেবে। তাহলে s ইজ ইকুয়াল টু 1/t, এটা বলতে বোঝায় স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও ঠিক তার উল্টো হবে। বোঝা গেছে? এবারে দেখো অনুকূলে আর প্রতিকূলে যখন গেছে আর এসছে তখন কিভাবে গেছে এসছে। 48 কিলোমিটার দূরত্ব গিয়ে ফিরে আসতে তার 14 ঘন্টা সময় লেগেছে, এটা মনে থাকলো। স্রোতের অনুকূলে 4 কিমি যেতে যা সময় নেয় সেই একই সময়ে স্রোতের বিপরীতে 3 কিলোমিটার যায়। আমি যদি বলি স্রোতের অনুকূলে 4 কিমি যেতে 1 ঘন্টা সময় নিচ্ছে, যা খুশি ভাবতে পারো, কেন এখানে বলেছে যা সময় নেয়, ফিক্স না। আমি যদি বলি স্রোতের অনুকূলে 4 কিমি যেতে 1 ঘন্টা সময় নেয়, তাহলে আমি বলবো স্রোতের বেগ অনুকূলে বেগ হচ্ছে 4 কিমি পার ঘন্টা। তার কারণ 1 ঘন্টায় যে দূরত্ব যায় তাকেই বলা হচ্ছে স্পিড। বোঝা গেছে? আমি বললাম স্রোতের অনুকূলে 4 কিমি 1 ঘন্টায় যায়, 4 কিমি যদি 1 ঘন্টায় যায় তার মানে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 4 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূল বেগ 4 কিমি পার ঘন্টা, এটা আমি স্পিড লিখলাম। প্রতিকূলে বলছে ওই একই সময়, একই সময় মানে কি, আমি এখানে যেহেতু 1 ঘন্টা ধরেছি, ওই 1 ঘন্টাতেই স্রোতের বিপরীতে বা প্রতিকূলে 3 কিলোমিটার যায়। তার মানে স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা, ওই একই সময় অর্থাৎ 1 ঘন্টা লাগে, তাহলে স্রোতের প্রতিকূল বেগ আমি বলতে পারবো 3 কিমি পার ঘন্টা। এই 3 কিমি পার ঘন্টা প্রতিকূল বেগটা আমি এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ স্পিডের রেশিও, অনুকূলের স্পিড আর প্রতিকূলের স্পিডের রেশিও আমি দেখলাম 4:3 হলো। এখানে আমি দেখেছি স্পিডের রেশিও আর টাইমের রেশিও পরস্পর উল্টো হবে, তাহলে টাইমের রেশিও আমি লিখতে পারি ঠিক স্পিডের রেশিওর উল্টো, অর্থাৎ 3:4। তার মানে অনুকূলে যদি 3 ইউনিট সময় লাগে যেতে, প্রতিকূলে আসতে সময় লাগে 4 ইউনিট। অনুকূল আর প্রতিকূলে যাতায়াতে মোট কত সময় লাগে? তোমরা বলবে 3 + 4 7 ইউনিট। কিন্তু প্রশ্নে দিয়েছে যাতায়াতে মোট 14 ঘন্টা সময় লেগেছে, আমি বলছি 7 ইউনিট, প্রশ্ন বলছে 14 ঘন্টা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 2 ঘন্টা। 1 ইউনিটের ভ্যালু যদি 2 ঘন্টা হয়, অনুকূলের সময় লেগেছে 3 ইউনিট। 1-এর ভ্যালু 2 হলে 3-এর ভ্যালু হবে 6 ঘন্টা। একই রকম ভাবে 1-এর ভ্যালু 2 ঘন্টা হলে 4-এর ভ্যালু হবে 4 দুগুণে 8 ঘন্টা। তার মানে আমি দেখতে পেলাম যে ওই নৌকা অনুকূলে যেতে সময় লেগেছে 6 ঘন্টা, প্রতিকূলে ফিরতে সময় লেগেছে 8 ঘন্টা। কোন দূরত্ব? এই 48 কিলোমিটার দূরত্ব। দেখো আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আমি টাইম সমান কি বার করতে পারি? ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যায়। অথবা আমি যদি টাইম স্পিড বার করতে চাই তাহলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে স্পিড পাবো, তাই না? এটাকে ফিক্সড রেখে এটাকে জাস্ট নিচে আনলাম। আমি যদি স্পিড বার করতে চাই ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করব, এখান থেকে বার করতে পারলাম। এবারে ডিস্টেন্স দেখো 48, অনুকূলে ওই ডিস্টেন্স 48 যেতে সময় লাগছে 6 ঘন্টা। 48 যেতে যদি 6 ঘন্টা যায়, তার মানে 6 ঘন্টায় 48 যাতে প্রতি ঘন্টায় কত করে যাবে? তোমরা বলবে 8। প্রতি ঘন্টায় যেটা যাবে সেটাকেই বলা হবে স্পিড। তার মানে অনুকূলে স্পিড হচ্ছে 8 কিমি পার ঘন্টা। অনুকূলে স্পিড যা হচ্ছে, আমি এখান থেকে প্রতিকূলে স্পিডও বার করব। প্রতিকূলে 8 ঘন্টায় ওই 48 কিলোমিটার দূরত্ব যাচ্ছে, আমি বলবো 48 যাচ্ছে 8 ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টায় কত করে যাচ্ছে? 6 করে। তাহলে প্রতিকূল বেগ হচ্ছে 6 কিমি পার ঘন্টা। অনুকূল বেগ আর প্রতিকূল বেগ আমি পেয়ে গেলাম। অনুকূল বেগ প্রতিকূল বেগ পেয়ে গেলে ওরা বলেছে স্রোতের বেগ কত, আমি এখানে প্রথমেই দেখিয়েছি স্রোতের বেগ মানে হচ্ছে অনুকূল বেগ থেকে প্রতিকূল বেগ মাইনাস করে 2 দিয়ে ভাগ। অনুকূল বেগ যেহেতু 8, প্রতিকূল বেগ যেহেতু 6, এই জায়গায় ওই ডাটাটা বসিয়ে দেবো, অর্থাৎ 8 - 6/2। 2কে 2 দিয়ে ভাগ করলে 1 আসছে, অর্থাৎ স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। একই সুদের হারে কিছু পরিমাণ টাকার 3 বছরের ও 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের অনুপাত 19:6 হলে সুদের হার নির্ণয় করো। কি বলেছে অঙ্কটা? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ এর পার্থক্য কিছু একটা আছে, 3 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কিছু একটা আছে, ওদের অনুপাত বলেছে 9:6। বোঝা গেছে? এইটা হচ্ছে 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য।
আর এই ফিগারটা হচ্ছে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, সুদের হার কত। দেখো আমি যে কোর্সটা আমার আছে A to Z of arithmetic, সেখানে এটা ডিটেলসে করে দেখিয়েছি। যেহেতু এখানে ডিটেলসে সম্ভব না, তার কারণ এটা প্র্যাকটিস ক্লাস, আমি যেটা বলছি সেটাকে মনে রাখার চেষ্টা করো। 2 বছরের যদি ফিগার হয় সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, ভালো করে বোঝো, যদি 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স বার করতে বলা হয়, জাস্ট আমরা তখন কি করব, আমরা করব যে আসল টাকাটা আছে তার দুবার যে শতকরা সুদটা আছে, সুদের হার, সেটা দিয়ে গুণ করব। আবার বলছি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য যদি আমি বার করতে চাই, সেটা কি করে বার করব, আসল টাকা যেটা দেয়া থাকবে তার r% ইন্টু r%, অর্থাৎ এই পার্সেন্টেজটাকে ডাবল করে লিখব। এটাই হবে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স। আমি এই টোটাল ফিগারটা p ইন্টু r%, যেটা 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য আসবে, সেটাকে আমি D2 লিখছি, মানে ডিফারেন্স 2 বছরের। এবারে 3 বছরের যে ডিফারেন্সটা হবে এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের, সেটাও মনে রাখো, প্রশ্ন এটাও দেয়। সেটা কি হবে, এখানে যে D2টা বেরোচ্ছে সেটাকে 3 গুণ, যেহেতু 3 বছর, আগে যেটা বেরোচ্ছে 2 বছরের সেটা এখানে গুণ থাকবে, প্লাস হবে যে D2টা আছে তার r%, D2 এর r%। এই জিনিসটা মনে রাখতে পারলে তোমাদের অনেক অঙ্ক কিন্তু ইজি হবে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে p ইন্টু r%, আর 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স হবে 3 ইন্টু এখানে যে D2 বেরোবে সেইটা প্লাস যে D2 আছে তার r%। বোঝা গেছে? আগে অঙ্কটা করাই, এইটা কেন এসছে আমি দেখিয়ে দেবো, এটাকে আর বলছি না। দেখো এখানে 2 বছরের কি টাকা দিয়েছে 6, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 6 দিয়েছে। আমি বলেছিলাম 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে D2, ওরা দিয়েছে সেটা 6 হয়েছে। এবার 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দিয়েছে 19। আমি 3 বছরের হিসেব কি জানি, 3 ইন্টু D2 প্লাস D2 এর r%। আমি করছি 3 ইন্টু D2, D2 ভ্যালু কত আছে 6, 3 6 18 হলো, প্লাস খেয়াল রাখো 3 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স আছে 19, আমার এখানে 3 কে 6 দিয়ে গুণ করে 18 হয়েছে, মানে আমার এখনো 1 দরকার, তবেই 3 6 18 প্লাস 1 19 হবে 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স। কিন্তু আমি জানি এই জায়গাটা অ্যাকচুয়ালি D2 যেটা আছে তার r% করলে আসে, দেখছো D2 এর r% করলে তবে এটা আসে। আমি জানি D2 কত আছে 6, 6 এর r% সমান 1 আসতে হবে, তাহলে r% এর ভ্যালু কত হবে 1/6। এটা ভগ্নাংশ আছে, পার্সেন্টেজে বার করার জন্য 100 দিয়ে গুণ করো, 50/3, 50/3 মানে 16.2-3%। এই প্রশ্নের উত্তর যেটা অপশন নাম্বার 1-তে আছে। তাই তোমাদের কাজ হবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য যদি চায়, আমি মনে রাখবো যে আসল টাকা আছে তাকে r% এর ডাবল ভাবে গুণ করব, যেটা বেরোবে সেটা D2। 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য হবে 3D2 প্লাস D2 এর r%। 400 এর বড় এবং 500 এর থেকে ছোট যে সকল পূর্ণ সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য, সেই সকল সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। প্রথমত যে সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে বলেছে তারা 12, 16, 24 দ্বারা বিভাজ্য। তোমরা জানো কোন সংখ্যা 12, 16, 24 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটার আমরা লসাগু বার করে নেব। লসাগু বার করব কত হচ্ছে, এটা 48। তার মানে যে সংখ্যাগুলো 12, 16, 24 সবগুলো দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো অবশ্যই 48 দিয়ে বিভাজ্য হতে হবে। বোঝা গেছে? এবারে এই সংখ্যাগুলো 400 থেকে 500-র মধ্যে অবস্থিত হবে যে সংখ্যাগুলো 12, 16, 24 অথবা বলতে পারো 48 দিয়ে বিভাজ্য। আমি যদি 48 কে 8 দিয়ে গুণ করতাম, কেন 8 দিয়ে 7 দিয়ে, প্রশ্ন মাথায় আসছে, আমাকে 400 থেকে 500-র মধ্যে সংখ্যা বার করতে হবে। আমি দেখব 48 কে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করব যেন 400 থেকে বেশি হয়, 500 থেকে কম হয়। 48 কে 8 দিয়ে যদি গুণ করি 384 আসছে, যেটা 400 থেকে বেশি না, আমার 400 থেকে 500-র মধ্যে দরকার। তখন 48 কে আমি 9 দিয়ে গুণ করছি, কত আসছে 432, এটা 400 থেকে বেশি, তাহলে 432 এই ফিগারটাকে আমি নেব। কেন?
400 থেকে 500-র মধ্যে ফিগারগুলো নিতে হবে যেগুলো 48 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 48-এর গুণিতক। বুঝে গেছে? 48-কে 9 দিয়ে গুণ করলাম, 48-কে 10 দিয়ে গুণ করলে তোমরা জানো 480 হয়। 48-কে 11 দিয়ে গুণ করলে 500 ক্রস করছে, যেহেতু 500-র মধ্যে রাখতে হবে তাই আমি এই ফিগারটাও নিলাম। অর্থাৎ আমি দেখলাম যে 400 থেকে 500-র মধ্যে দুটো সংখ্যা আছে যারা 12, 16, 24 বা 48 দিয়ে বিভাজ্য। বলেছে ওই দুটো সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখানে 432 আছে আর এখানে 480 পেয়েছি, এদের যোগফল হচ্ছে 912, তাই উত্তর হবে অপশন নাম্বার 2। পরের প্রশ্নে বলেছে মান নির্ণয় করো। খুব সম্ভবত এই প্রশ্নটা WBCS মেন 2017-র প্রশ্ন। অনেকেই খুব অঙ্কটা করতে হ্যাপা পুইয়েছিল, আমি বলছি কোনো দরকার নেই। যখন মান নির্ণয় এরকম করতে বলবে, এন এর ভ্যালুটা 0 বাদ দিয়ে 1, 2 যা খুশি ধর, এন এর ভ্যালুটা খালি 0 বসাবে না, হয়েছে? 1 বসাও, 2 বসাও, যাই বসাও উত্তর একই আসবে। যেহেতু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা সব থেকে ছোট ভ্যালুটা বসানো পছন্দ করি, তাই এন এর মান এখানে আমি 1 বসিয়ে দিলাম। এন এর মান যদি 1 বসাই, এখানে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, এন এর জায়গায় 1 বসাচ্ছি। নিচে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ 1 প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n অর্থাৎ 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। কোনো সংখ্যার মাথায় 0 থাকা মানে তার মান হয় 1। তাহলে 2 টু দি পাওয়ার 0 তার মানে এই পুরোটার মান হচ্ছে 1। 2 টু দি পাওয়ার 2, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 এককে 2, তাহলে এর উত্তর হচ্ছে 3/2। যদিও অপশন এখানে আমি দিতে ভুলে গেছি, এই প্রশ্নের উত্তর 3/2। 2 প্রকার চিনি একটি নির্দিষ্ট অনুপাতে মেশানো হলো, প্রতি কেজি মিশ্রণের দাম ভালো মানের চিনির থেকে 0.50 টাকা কম ও খারাপ মানের চিনির থেকে, এটা খারাপ মানের হবে, খারাপ মানের চিনির থেকে 0.75 টাকা বেশি। ভালো মানের চিনি ও খারাপ মানের চিনির অনুপাত কত? প্রথমে আমি শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি, তারপরে কেন এলো একটু বলার চেষ্টা করব। ভালো মানের চিনি আর খারাপ মানের চিনির রেশিও চেয়েছে। দেখো এখানে 2 প্রকার চিনি আছে, মেশানো হয়েছে। ভালো মানের চিনির থেকে 0.50 টাকা কম একটা আছে, আর খারাপ মানের চিনির থেকে 0.75 টাকা বেশি একটা আছে। ভালোর সঙ্গে যে ফিগারটা দিয়েছে দেখছো, ভালো মানের চিনির থেকে 0.50, সেটা খারাপের জায়গায় বসাবে, অর্থাৎ খারাপের জায়গায় আমি ওই ভালোর যে মানটা দিয়েছে সেটা বসাবো। আর খারাপ মানের সঙ্গে যে ফিগারটা দিয়েছে সেটা ভালোর কাছে বসাবো। করে নিয়ে এই রেশিওটা আমি বার করব, 25 দিয়ে কেটে আমি বলবো এটা হবে 3:2, অর্থাৎ আমাদের অ্যান্সার 3:2, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে? এটা অরিজিনালি অ্যান্সার হবে এবং পরীক্ষার সময় আমরা এটা করব। এবারে কেন এটা করব সেটা শোনো। ভালো মানের চিনি আর খারাপ মানের চিনি করেছে, এদেরকে মিশিয়ে মনে করো দাম হচ্ছে x টাকা। ভালো খারাপ চিনি মিশিয়ে মিশ্রণের দাম x টাকা তুমি ধরে নিলে। এবার বলেছে প্রতি কেজি মিশ্রণের দাম, এই যে দামটা প্রতি কেজি মিশ্রণের দাম যেটা আমি x টাকা পার কেজি ধরছি, এর দামটা ভালো মানের চিনির থেকে 0.50 টাকা কম, এর দামটা ভালোর থেকে কম, তাহলে ভালোর দামটা এর থেকে বেশি। ভালো করে বোঝো, এখানে যে দামটা আছে সেটা ভালোর থেকে 0.50 টাকা কম, তার মানে এটার থেকে এটা 0.50 টাকা বেশি। এটা x আছে, তাহলে ভালোর দাম হবে 0.50 টাকা বেশি। একই রকম ভাবে খারাপের কথা যখন বলেছে, খারাপ মানের চিনির থেকে 0.75 টাকা বেশি, এটার থেকে এইটা বেশি, তাহলে এটার থেকে এইটা কম হবে, তাহলে x এর থেকে আমি কম বললাম 0.75। বোঝা গেছে? এখানকার থেকে এইটা বেশি দাম, তাহলে এখানকার থেকে এইটা কম দাম হবে, ঠিক উল্টোটা হয়। এইটা দেখো আমরা কি করি, যখন মিক্সচার থাকে মাঝখানে তাহলে আমরা অ্যালিগেশন প্রসেস সবসময় অ্যাপ্লাই করি। এই দুটোকে বিয়োগ করে এখানে লিখি, আর এই দুটোকে বিয়োগ করে আমরা এখানে লিখি। বিয়োগ করলে এই ফিগারগুলো আসছে, এই ফিগার যখনই আসছে আমরা দেখছি 3:2 এই অ্যান্সারটাই আসছে, যেটা আমরা এখানে করেছি। জিনিসটা বোঝা গেল, পরীক্ষার সময় আমি ভালো বা খারাপ যেভাবে বলেছি সেইভাবে করে আসবে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমার যে অ্যাপটা আছে বেঙ্গলি ম্যান, এই অ্যাপটা
তোমরা যদি গুগল প্লে স্টোর থেকে নাও, গুগল প্লে স্টোরে গিয়ে বেঙ্গলি ম্যান লিখলে যে অ্যাপটা আসবে সেটা হচ্ছে আমার অ্যাপ। এই অ্যাপের মধ্যে 3টে কোর্স আছে, 2টো পেড কোর্স আছে আর একটা ফ্রি কোর্স আছে। এই কোর্সটা যেটা A to Z অফ এরিথমেটিক, সেটা লেটেস্ট প্যাটার্নের উপর বেস করে এরিথমেটিক যেটা আছে পুরো এরিথমেটিকের সিলেবাস কভার করা আছে, প্লাস 2Dর যেটা আছে পরিমিতির 2D ফিগার, সেই ফিগার পর্যন্ত কিন্তু এই কোর্সের মধ্যে আছে। সম্পূর্ণ বাংলা এটা একটা ভিডিও কোর্স, যে কোর্সটা বেসিক লেভেল থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু এরিথমেটিক করানো আছে এবং এর রেটিং আপাতত 5 স্টার। অনেকে এই কোর্সে এনরোল হয়েছে, প্রচুর ছেলে মেয়ে এনরোল করেছে এবং প্রত্যেকে কমেন্ট করেছে, প্রত্যেকে রেটিং দিয়েছে, বলেছে তারা যে কোনো বই থেকে ম্যাক্সিমাম অঙ্কই করতে পারছে। আমি কেন সব অঙ্ক বললাম না, এরকম কোনো জায়গাতেই কেউ গ্যারেন্টি দেয় না যে পুরো অঙ্ক করতে পারে, কিন্তু 90%-এর উপর ম্যাথ করতে পারবে যদি এই কোর্সটা তোমরা নাও। এই কোর্সটা পিএসসি, ফুড এসআই, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, রেল, এমটিএস যে কোনো পরীক্ষা দাও যেখানে এরিথমেটিক একটা পার্ট আছে তার জন্য কিন্তু কাজে লাগবে। কোর্সটার এনরোলমেন্ট ফি প্রতিদিন 1 টাকা হিসেবে 365 দিনের জন্য তোমরা এটা অ্যাক্সেস পাবে, অর্থাৎ 1 বছর ধরে এই কোর্সটাকে তোমরা অ্যাপের মধ্যে দেখতে পারবে। প্রতিদিন 1 টাকা হিসেবে এই কোর্সটা 365 টাকা এনরোলমেন্ট ফিস। একই সঙ্গে আমি রিসেন্ট জাস্ট 1-1.5 সপ্তাহ হলো আমি আর একটা এখানে সিরিজ শুরু করেছি যেটা হচ্ছে টেস্ট সিরিজ। খেয়াল রেখো, এটা জেনারেল স্টাডিজ, বাংলা ভাষায় জেনারেল স্টাডিজের একটা টেস্ট সিরিজ, অর্থাৎ এখানে জেনারেল স্টাডিজের ওপর টেস্ট নেওয়া হবে এবং ওই টেস্টগুলোর ব্যাখ্যা সমেত উত্তরও কিন্তু তোমরা ওখানে পেয়ে যাচ্ছ। এই টেস্টটার মধ্যে কি থাকছে, 100টা সেট থাকছে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় যেহেতু 40টা করে কোশ্চেন থাকার কথা, পিএসসি ক্লার্কশিপকে ফোকাস করে এই 180 দিনের জন্য, অর্থাৎ জুন মাসে যেহেতু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার কথা আছে, সেই জুন মাস পর্যন্ত 180 দিনে 40টা করে কোশ্চেন নিয়ে 100টা সেট মানে 4000টা কোশ্চেন নিয়ে আমি কিন্তু টেস্ট সিরিজ নিচ্ছি। এই টেস্ট সিরিজ প্রতি সপ্তাহে 4 থেকে 5টা করে নেওয়া হচ্ছে এবং প্রতি সপ্তাহে যে টেস্ট সিরিজটা নেওয়া হবে সেইগুলো নিয়ে একটা লাইভ টেস্ট সিরিজ হবে প্রতি রবিবার দিন। আবার যে টেস্টগুলো সারা 1 মাসে যতগুলো টেস্ট হলো সেখান থেকে নিয়ে 100 নম্বরের একটা লাইভ টেস্ট হবে প্রতি মাসে। এই টেস্ট সিরিজটার ভ্যালিডিটি হচ্ছে 6 মাস। বাংলা ভাষায় পুরো প্রশ্নগুলো বাংলায় পাবে, উত্তর পাবে এবং উত্তরগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে। আবার বলছি, সবগুলোর এক্সপ্লেনেশন দেওয়া যায়নি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই 90%-এর উপর এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেখান থেকে তোমরা আরো কিছু খুচরো প্রশ্ন যেগুলো আছে সেগুলোরও উত্তর করতে পারবে। এর কোর্স ফি এখানে দেওয়া আছে। যারা বহুদিন থেকে জেনারেল স্টাডিজ পড়ছো এবং টেস্ট দিতে চাইছো, যে একটা টেস্ট সিরিজ দরকার বাংলায়, তাহলে এই টেস্ট সিরিজটা নিয়ে দেখতে পারো। যদি তোমাদের কারোর এই কোর্স দুটো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই বেঙ্গলি ম্যান অ্যাপটাকে ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করলে এই দুটো তোমরা দেখতে পাবে। এছাড়া একটা ফ্রি আছে, ফ্রি কোর্স আছে আমার মিনি মক, অর্থাৎ এখানে মক টেস্ট নেওয়া হচ্ছে খুব কম নম্বরে, সেটা 40 নম্বরে মক টেস্ট নেওয়া হয়। বেশ কিছুদিন নেওয়া হয়নি, শরীর অসুস্থ ছিল প্রায় 1-1.5 মাস। আবার এখানে ক্লাস দেওয়া হবে। এখানে বেশ কিছু মক টেস্ট আছে, পারলে ফ্রিতেই এই মক টেস্টগুলোকে দিতে পারো। দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য 39 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সঙ্গে সঙ্গে আমি উত্তর করব এইটা। কেন? একটু বেসিক বুঝে নাও। দুটো ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা। তুমি আমাকে যে কোনো দুটো পরপর সংখ্যা বলো, 5, 6, 7, 8, 9, 10 কিছু একটা। আমি বললাম 5, 6 দুটো পরপর ক্রমিক সংখ্যা। এদের বর্গের পার্থক্য কত হবে আগে আমাকে বলো তো। দুটো ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য মানে বর্গ করলাম দিয়ে পার্থক্য লিখলাম। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা করলে কত আসছে 6 প্লাস 5, আর 6 থেকে 5 বাদ দিলে 1, একটা এখানে লেখাও যা না লেখাও তাই। তাহলে আমি দেখলাম দুটো ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য হবে সেই সংখ্যা দুটোর যোগফলের সমান। কি বললাম? দুটো ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য হবে সেই দুটো ক্রমিক সংখ্যার যোগফলের সঙ্গে সমান। এক্ষেত্রে দুটি সংখ্যার বর্গের পার্থক্য 39 দিয়েছে, তার মানে আমি বলবো সংখ্যা দুটোর যোগফল যে অপশনের মধ্যে থাকবে সেটাই আমার উত্তর হবে। একমাত্র এই অপশন দেখতে পাচ্ছি 19 প্লাস 20 39 হচ্ছে, তাই আমাদের এটা উত্তর হবে। তার কারণ আমি এখানে বলেছি যে পরপর দুটো সংখ্যার যোগফল যা হবে বর্গের বিয়োগফলও কিন্তু তাই হবে।
100 থেকে 600 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যারা 4 ও 6 উভয় দ্বারা বিভাজ্য? কিছুক্ষণ আগে এরকম টাইপের অঙ্ক হয়েছিল, কিন্তু সেখানে বলেছে ওর মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের সমষ্টি কত। মনে পড়ছে? কিছুক্ষণ আগে হয়েছে। এখানেও সেরকমই বলেছে যে সংখ্যা হবে 100 থেকে 600 মধ্যে, কিন্তু কতগুলো সংখ্যা আছে সেটা চেয়েছে, তাদের সমষ্টি চাইনি। আমরা কিভাবে করেছিলাম? এখানে যে দুটো সংখ্যা দিয়েছে 4 আর 6, তাদেরকে আমরা প্রথমে এলসিএম করে নেব। 4 6 এর এলসিএম হচ্ছে 12। এই 12 দিয়ে কি করবে জানো? এই 100কে প্রথমে ভাগ করে নেবে। ভাগফল কত হচ্ছে? 8। আমার শুধু ভাগফল দরকার, ভাগশেষ কি থাকলো আমার জানার দরকার নেই। 8 ভাগফল থাকলো। তেমন করে এই 600কেও 12 দিয়ে ভাগ করে নেবে। কত হচ্ছে? 50। 5 12 60, 50 আসছে। এই যে ভাগফলগুলো পেলাম, একটা 50 আর একটা 8, এদের বিয়োগফলই হবে আমাদের উত্তর, অর্থাৎ 4 ও 6 উভয় দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা হবে 42টা, যেটা অপশন নাম্বার 2 তে আছে। একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? এই অঙ্কটা আমার কিন্তু এ টু জেড অফ এরিথমেটিকের অঙ্ক, ভালো ভালো অঙ্ক আছে ওখানে, সেখান থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। দেখো এ আর বি কি বলেছে? এ মোট মূলধনের ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে। এ মোট মূলধনের 1/4 অংশ, মানে কি? মোট মূলধন যদি 4 হয় তার মধ্যে এ দিচ্ছে 1। মোট মূলধন 4 হলে তার মধ্যে এ দিচ্ছে 1, তাহলে বি দেবে কত? তোমরা বলবে 3। তার কারণ দুজনের মোট ইনভেস্টমেন্ট 3 + 1 4, 4 এর মধ্যে এ দিচ্ছে 1, তাহলে বি দিয়েছে 3, অর্থাৎ ইনভেস্টমেন্টের রেশিও 1:3। বোঝা গেছে? এবারে প্রফিটের কথা দেখো। বি লাভের 2/3 অংশ লাভ করে, মানে টোটাল লাভ যদি 3 হয় বি কিন্তু 2 পাবে। 3 এর মধ্যে বি যদি 2 লাভ পায় তাহলে এ পাবে 1, তবেই টোটাল লাভ কিন্তু 3 হবে। বোঝা গেছে? প্রফিট পেয়েছি, ইনভেস্টমেন্ট পেয়েছি, আমি টাইমের রেশিওটাকে বার করতে চাইছি। আমরা জানি প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ঠিক, ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে টাইম মানে কি? টাইম মানে হচ্ছে প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করো। প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যায়। আমি এর ক্ষেত্রে দেখছি এর প্রফিট 1, ইনভেস্টমেন্টকে 1, প্রফিটকে ইনভেস্টমেন্টকে যাই ভাগ করব সেটা আমি তাহলে এর টাইম পাবো, অর্থাৎ এর এত সময়ের জন্য ব্যবসায় টাকা ছিল। একই রকম ভাবে প্রফিটকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করলে এটা আমি বি এর টাইম পেয়ে যাব। বোঝা গেছে? বি এর প্রফিটকে বি এর ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করলে বি এর টাইম পাওয়া যায়। এবারে এখানে একটা রেশিও হলে এটা ভগ্নাংশে এসছে, এটা গোটা অনুপাতে নিয়ে যেতে হবে, তাই 3 দিয়ে, অর্থাৎ যেটা হর আছে হরের লসাগু করো, 3 আর 1 এর লসাগু 3, 3 দিয়ে উভয় পক্ষে গুণ করে দাও। গুণ করলে যে রেশিওটা আসছে সেটা আসছে 3:2। তার মানে এর যে ইনভেস্টমেন্ট সেটা 3 ইউনিট টাইমের জন্য খেটেছিল এবং বি এর 2 ইউনিট টাইমের জন্য খেটেছিল। প্রশ্নে বলেছে এর 15 মাসের জন্য খেটেছে, আমি বলছি এর 3 ইউনিট টাইমের জন্য খেটেছি, প্রশ্নে বলছে 15 মাসের জন্য খেটেছে। এটাকে কত দিয়ে গুণ করলে 15 আসে? তোমরা বলবে 5 দিয়ে। তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে আমি বলবো বি এর টাকাটা 5 দুগুণে 10 মাসের জন্য খেটেছিল, যেটা অপশন নাম্বার 1 তে আছে। এক্স এর অর্ধেকের 25% মান ওয়াই এর 1/4 30% মানের 2.5 গুণ এক্স ওয়াই এর তুলনায় কত শতাংশ বেশি? জাস্ট যা বলেছে লিখতে আরম্ভ করো। এক্স এর অর্ধেকের 25% এর মান, 25% মানে এটা করে দিচ্ছি, এটা ওয়াই এর 1/4 30% এর মানের 2.5 গুণ। দশমিকটাকে তুলে দিয়ে আমি এখানে 10 নিয়ে এলাম। এই 100 কাটছে, এই 25 এই 25 কাটছে, এই 0 কাটছে, 2 দুগুণে 4 কাটছে। তাহলে x বাই ওয়াই এই রেশিও পেলাম 3/2, অর্থাৎ x এর মান 3 হলে y এর মান 2। প্রশ্ন বলেছে x y এর তুলনায় কত শতাংশ বেশি? আমি দেখছি x y এর থেকে 1 বেশি, y এর তুলনায় 1 বেশি। যেহেতু y এর থেকে কত বেশি বলেছি, আমি বলবো x y এর থেকে 1 বেশি, মানে
ওয়াই যদি 2 হয় তার থেকে 1 বেশি হবে এক্স, 100 হলে কত বেশি হবে প্রশ্ন চেয়েছে। অর্থাৎ এক্স ওয়াই এর থেকে 50% বেশি, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। খেয়াল করে এখানে 50% কম দিয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু বেশি। ওয়াই 2 হলে এক্স 3 মানে 1 বেশি, 2 এ বেশি 1, 100 এ কত, ওটাই প্রশ্ন চেয়েছে। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে। একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? দেখো এ আর বি এর মধ্যে তুলনা করেছে, প্রথমে দক্ষতা বলেছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে বি নলের দক্ষতা যদি 1 হয় এ নলের দক্ষতা 4। দক্ষতা মানে হচ্ছে এফিসিয়েন্সি। দক্ষতার যা রেশিও হয় টাইমের রেশিও ঠিক তার উল্টো হয়, অর্থাৎ টাইমের রেশিও হবে 1/4। তার কারণ যে বেশি, যত বেশি দক্ষ তার কাজ করতে সময় কম লাগবে। দুজন ব্যক্তি, একজন মনে করো 2 ঘন্টায় কাজ করে দেয়, একজন 10 ঘন্টায় কাজ করে দেয়, তার মানে যে 2 ঘন্টায় কাজ করে আমি বলবো সে হচ্ছে বেশি দক্ষ, আর যে 10 ঘন্টায় কাজ করছে আমি বলবো সে হচ্ছে কম দক্ষ। তার মানে যে কম দক্ষ সে বেশি সময় নেবে, আর যে বেশি দক্ষ সে কম সময় নেবে। তাই দক্ষতার রেশিওর উল্টো রেশিও হয় টাইমের রেশিও। তাহলে এ এর টাইম যদি 1 লাগে বি এর টাইম লাগবে 4, এই রেশিওটা ঠিক উল্টো রেশিও হবে। এখানে বলেছে যে এ নল দ্বারা খালি হতে বি নলের থেকে 15 মিনিট বেশি সময় লাগে। বলেছে বি নলের দ্বারা খালি হতে যা সময় লাগে এ নল দ্বারা খালি হতে 15 মিনিট বেশি সময় লাগে। তার মানে এ আর বি এর যে টাইম আছে তাদের পার্থক্য হচ্ছে 15 মিনিট। বেশি বা কম বলা মানে সবসময় পার্থক্য বুঝবে। এ আর বি এর টাইমের পার্থক্য আমি 3 ইউনিট দেখতে পাচ্ছি, প্রশ্ন বলেছে সেটা নাকি 15 মিনিট। 3 ইউনিটের ভ্যালু 15 মিনিট হলে 1 ইউনিটের ভ্যালু 5 মিনিট, 1 এর ভ্যালু 5 মিনিট হলে এ এর সময় লাগে 5 মিনিট, আর বি এর 4 ইউনিট লাগছে, 1 এর ভ্যালু 5 মানে 4 এর ভ্যালু 20 মিনিট। বোঝা গেছে? তাহলে আমি দেখলাম এ এর 5 মিনিট সময় লাগছে, বি এর 20 মিনিট সময় লাগে যদি আলাদাভাবে নলগুলো খোলা থাকে। এবারে বলেছে একত্রে নল দুটি দিয়ে চৌবাচ্চা কতক্ষণে খালি হবে। দেখো দুটোই যদি খালি করে বা দুটোই যদি ভর্তি করে তাহলে একটা ফর্মুলা আছে xy/x+1। দুটোই ভর্তি হলে এখানে ফেলে দেবো, অথবা দুটোই খালি হলে এখানে ফেলে দেবো। এক্স আর ওয়াই হচ্ছে এই ফিগারগুলো। হয়েছে? তাহলে দুজনে একসঙ্গে চালু থাকলে নলটা চৌবাচ্চাটা খালি হতে সময় লাগবে এক্স ওয়াই, যে কোনো একটাকে এক্স যে কোনো একটাকে ওয়াই মনে করো, xy/x+y এই সময়টা লাগবে। কতক্ষণ লাগছে? 4 মিনিট, যেটা অপশন নাম্বার 4 এতে আছে। কিছু টাকা সরল সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি সুদের হার 4% বৃদ্ধি পায় তবে সুদের পরিমাণ 160 টাকা বৃদ্ধি পায়। কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? দেখো এখানে সুদের পরিমাণ 160 টাকা বেড়ে গেল কেন? তোমরা বলবে সুদের হারটা 4% করে বৃদ্ধি পেয়েছে তাই। মানে আমি বছরে 4% করে বেশি পাচ্ছি বলেই কিন্তু 2 বছরে 160 টাকা বেশি পাচ্ছি। আচ্ছা বছরে যদি 4% করে বেশি পাই তাহলে 2 বছরে আমি মোট কত পার্সেন্ট বেশি পেয়েছি? তোমরা বলবে 4 দুগুণে 8% বেশি পেয়েছি। এই 8% বেশি পেয়েছি বলেই কিন্তু এই 160 টাকা বেশি পাচ্ছি। তার মানে এই 8% এর ভ্যালুই হচ্ছে 160 টাকা। তাহলে 1% এর ভ্যালু কত? তোমরা বলবে 20 টাকা। আসল টাকা মানে হচ্ছে 100% টাকা। 1 এর ভ্যালু যদি 20 হয় 100% এর ভ্যালু হবে 2000 টাকা, অর্থাৎ আসল টাকার পরিমাণ 2000, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। এক ব্যক্তি একটি চেয়ার ও একটি টেবিল 500 টাকা দিয়ে ক্রয় করেন। তিনি টেবিলটি 10% ক্ষতিতে এবং চেয়ারটি 10% লাভে বিক্রি করার পর দেখেন যে তার মোটের উপর 10 টাকা লাভ হয়েছে। চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? দেখো এখানে চেয়ার আর টেবিল মিলিয়ে মোট 500 টাকা আছে। আমরা এখানে যদি কোনো অঙ্কে দেখি যে দুজনের একত্র দাম দেওয়া আছে, শুধু চেয়ার বা শুধু টেবিলের দাম চাইছি, তখন কিন্তু চেয়ার আর টেবিলের দামের রেশিও বার করতে হবে। রেশিও যদি বার করতে পারি তাহলে এই টাকাটাকে ডিভাইড করে আমরা অ্যান্সার পাবো। যাই মাথায় এলো রেশিও বার করতে হবে, সঙ্গে সঙ্গে আমরা বুঝবো যে এটা অ্যালিগেশনের অঙ্ক হতে পারে। অ্যালিগেশন প্রসেস কি? যারা অ্যালিগেশন জানো না, যে কোনো জায়গা থেকে একটু অ্যালিগেশন দেখো, বা আমিও চ্যানেলের মধ্যে মিক্সচার করানোর সময় অ্যালিগেশন করিয়েছি, সেখান থেকে দেখে রাখতে পারো। এখানে দেখো টেবিলটা 10% ক্ষতিতে, 10% ক্ষতি বললো বলে আমি কিন্তু মাইনাস দিলাম।
আর চেয়ারটা 10% লাভে বিক্রি করছে। এটা চেয়ার, এটা টেবিল হলো। আর মোটের উপর তার 10 টাকা লাভ হচ্ছে। মোটের উপর যেটা হয় সেটাকে আমরা এখানে সবসময় বসাই, কিন্তু এই দুটো যদি পার্সেন্টেজে থাকে তাহলে এখানেও এটাকে পার্সেন্টেজেই রাখতে হবে। যেহেতু মোটের উপর 10 টাকা রাখা আছে, আমি এখানে 10 টাকা লিখতে পারবো না। এই 10 টাকাকে প্রথমে পার্সেন্টেজে কনভার্ট করে নেব। কি করে কনভার্ট করব? আমি জানি মোটের উপর দাম হচ্ছে 500 টাকা। এই 500 টাকায় মোটের উপর 10 টাকা যদি লাভ হয়, 100 টাকায় কত লাভ হয়েছে? তুমি বলবে 100 টাকায় 2 টাকা বা 2% লাভ হয়েছে। তার মানে মোটের উপর 10 টাকা লাভ, বা আমি বলতে পারি মোটের উপর 2% লাভ হয়েছে, সেটা এখানে লিখলাম। তাহলে সবার গায়ে পার্সেন্টেজ এলো। এবারে আমরা অ্যালিগেশন প্রসেসে এই ক্রস বিয়োগ করি আর এই ক্রস বিয়োগ করে এখানে লিখি। যদি এই ক্রস যখন বিয়োগ করছি দুজনেরই আগে সমান চিহ্ন থাকে, দুজনেরই আগে প্লাস বা দুজনের আগে মাইনাস থাকে, তাহলে এই দুটো ফিগারকে জাস্ট বিয়োগ করে এখানে লিখে দেবো। যখন ক্যালকুলেশন করছি তখন একজনের আগে মাইনাস একজনের আগে যদি প্লাস থাকে, এই সংখ্যা দুটোকে যোগ করে এখানে বসিয়ে দেবো। বোঝা গেছে? সেম সাইন থাকলে সংখ্যাগুলো বিয়োগ, আর আলাদা সাইন থাকলে সংখ্যা দুটো যোগ করে এখানে বসিয়ে দেবো। বলবো যে রেশিও হচ্ছে 3:2, অর্থাৎ চেয়ার আর টেবিলের দামের যে অনুপাত সেটা হচ্ছে 3:2। চেয়ারের দাম 3 হলে টেবিলের দাম 2, মোট 3 + 2 5। কিন্তু মোট দাম ছিল 500 টাকা, তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 500 টাকা, 1-এর ভ্যালু 100 টাকা। বলেছে চেয়ারের দাম কত? চেয়ারের দাম 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের দাম হচ্ছে 300 টাকা। অর্থাৎ চেয়ারের দাম 300 টাকা, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। কোনো ফল বিক্রেতা কোনো নির্দিষ্ট মূল্যে আম বিক্রি করে 20% লাভ করে। যদি প্রতিটি আমের বিক্রয় মূল্য 1 টাকা বেশি হতো তবে তার 40% লাভ হতো। প্রথমে প্রতিটি আমের বিক্রয় মূল্য কত ছিল? দেখো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে কথা বলেছে। বলেছে 20% লাভ করছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তোমরা বলবে 20/100, এটা কাটলে আসবে 1/5। অর্থাৎ 5 টাকায় 1 টাকা লাভ। 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, 1 টাকা লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 6 টাকা। তাহলে প্রথমে বিক্রয় মূল্য আমি দেখলাম 6 টাকা, প্রথমে ক্রয় মূল্য 5 টাকা। পরে বলছে যদি 1 টাকা বেশি হতো প্রতিটা আমের দাম, তবে তার 40% লাভ হতো। 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? এটা কাটলে কত আসবে? 2/5। মানে 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, 2 টাকা কিন্তু প্রফিট। 5 টাকায় 2 টাকা প্রফিট, মানে তুমি বিক্রি করেছো 7 টাকায়। 5 টাকার জিনিসটা 7 টাকায় বিক্রি করেছো। এবারে দেখো, আমি দেখলাম প্রথমে আমের দাম 5 টাকা ছিল, 6 টাকায় বিক্রি করেছি। ওই 5 টাকা দামের আমটাই আমি আবার 7 টাকায় বিক্রি করলাম পরে, তার মানে পরে আমি 1 ইউনিট দাম বাড়ালাম। কিন্তু প্রশ্নে বলেছে পরে 1 টাকা দাম বেশি করেছো। আমি বলছি 1 ইউনিট, প্রশ্ন বলেছে 1 টাকা বেশি করেছো, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1 টাকা। বলেছে প্রথমে আমের বিক্রয় মূল্য কত ছিল? প্রথমে আমের বিক্রয় মূল্য ছিল 6 ইউনিট। 1-এর ভ্যালু যদি 1 টাকা হয়, 6-এর ভ্যালু হবে 6 টাকা। অর্থাৎ প্রথমে আমের বিক্রয় মূল্য ছিল 6 টাকা, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। এই জায়গায় একটু খেয়াল রেখো, যদি 5 আর 5 মিলে গেল, তাই অঙ্কটা আমার ইজি হলো। এটা 5, এটা যদি অন্য কোনো সংখ্যা থাকতো, ধরে নাও যদি 3 থাকতো, তাহলে 3 দিয়ে এই পুরো সংখ্যার রেশিওটাকে গুণ করতে, আর 5 দিয়ে এই পুরো সংখ্যার রেশিওটাকে গুণ করতে। গুণ করলেই দেখা যাবে এই জায়গাতেও 15 আসছে, এই জায়গাতেও 15 আসছে। তারপরে এখানে যেভাবে অঙ্ক করেছি সেভাবে করতাম। এই জায়গায় ইকুয়াল না করলে এই সংখ্যা দিয়ে একে গুণ করবে, এই সংখ্যা দিয়ে একে গুণ করবে। একে আলাদা করে যেহেতু গুণ করা যায় না, তাই পুরো রেশিওটাকে গুণ করে আলাদা করে রেশিও বার করবে। আর এটা দিয়ে পুরো সংখ্যাগুলোকে গুণ করে আলাদা করে রেশিও বার করে তারপর যেভাবে অঙ্ক করলাম সেভাবে করতে হতো। পি, কিউ এবং আর এর আয়ের অনুপাত 5:4:3 এবং ব্যয়ের অনুপাত 6:5:4। যদি পি এর আয় 10,000 টাকা হয় এবং সে 4,000 টাকা সঞ্চয় করে, তবে কিউ এর সঞ্চয় কত টাকা? দেখো, পি এর ক্ষেত্রে আলাদা করে দিয়েছে আয়, সেটা 10,000 টাকা, আর পি এর ক্ষেত্রে সঞ্চয় দিয়েছে 4,000 টাকা। তা আয় থেকে যদি সঞ্চয়টাকে বিয়োগ করে দিই, তাহলে পি এর ব্যয় কত হচ্ছে? তোমরা বলবে 10,000 থেকে 4,000 বাদ দিলে 6,000 টাকা। এটা তো পাওয়া যাচ্ছে এখান থেকে। 10,000 টাকা আয়,
তার মধ্যে 4000 টাকা ব্যাংকে রেখে দিল, বাকি টাকাটা নিশ্চয়ই খরচ করছে, তাহলে ব্যয় হচ্ছে 6000 টাকা। এবারে এখানে পি কিউ আর আর এর মধ্যে আয়ের অনুপাত দিয়েছে 5:4:3 রেশিও দিয়েছে, আর ব্যয়ের অনুপাত সেটা দিয়েছে 6:5:4। বোঝা গেছে? বলেছে কিউ এর সঞ্চয় কত, অর্থাৎ কিউ নিয়ে কথা বলেছে। আমার আরটাকে তাহলে আর কোনো দরকার নেই, আমি আর এর পোর্শনটা উড়িয়ে দিলাম। কেন? পি আর কিউ এর মধ্যে কথা বলা আছে। বুঝে গেছে? এখানে দেখো পি এর আয় 10,000 ছিল, পি এর আয় কত, এখানে 5,000 দিয়েছে। প্রশ্নে বলেছে পি এর আয় 10,000, এটাকে কত দিয়ে গুণ করলাম? 2000 দিয়ে। 5কে 2000 দিয়ে গুণ করে সবে 10,000 হয়, তাহলে 4কেও 2000 দিয়ে গুণ করে আমি বলবো যে কিউ এর আয় হচ্ছে 8,000 টাকা। ঠিক, কিউ এর আয় 8,000 টাকা। এবারে পি এর ব্যয় 6,000 টাকা এখানে বার করেছি, কিন্তু পি এর ব্যয় কত দেখতে পাচ্ছি, এখানে 6 দিয়েছে, কিন্তু প্রশ্নে দেখতে পাচ্ছি পি এর ব্যয় বেরোচ্ছে 6,000। এটাকে কত দিয়ে গুণ করলাম? 1000 দিয়ে। তাহলে এটাকেও 1000 দিয়ে গুণ করে আমি বলবো যে 5,000 টাকা হচ্ছে কিউ এর ব্যয়, তাই না? কিউ এর আয় তাহলে 8,000 দেখলাম, কিউ এর ব্যয় 5,000 টাকা দেখছি, তাহলে কিউ এর সঞ্চয় কত হবে? তোমরা বলবে আয় ছিল 8,000 টাকা, সেখান থেকে খরচ করছে 5,000 টাকা, তাহলে কিউ এর সঞ্চয় হবে 3,000 টাকা, যেটা এই প্রশ্নের উত্তর। পথে গাড়ি খারাপ হয়ে যাওয়ার ফলে গাড়ি খারাপ হওয়ার পরে এবং আগের গতিবেগ হয় যথাক্রমে 72 কিমি পার ঘন্টা এবং 54 কিমি পার ঘন্টা। গাড়ি সারানোর পর যদি 6 ঘন্টায় x কিমি দূরত্ব যায়, তবে গাড়ি সারাবার আগে 5x কিমি দূরত্ব যেতে কতক্ষণ সময় লেগেছিল? দেখো এখানে যদি স্পিডের কথা বলি, বলেছে গাড়ি খারাপ হওয়ার পরে এবং আগের গতিবেগ হয় যথাক্রমে 72 কিমি আর 54 কিমি পার ঘন্টা। তার মানে 72 কিমি হচ্ছে পরের বেগ হবে গাড়ি সারাবার পরে, আর আগের বেগ হচ্ছে 54 কিমি পার ঘন্টা প্রতি ঘন্টা, এটা কিমি পার ঘন্টা, এগুলো সব দেয়া আছে। এবারে গাড়ি সারানোর পর 6 ঘন্টায় x যাচ্ছে, গাড়ি সারাবার পরে স্পিড হচ্ছে প্রতি ঘন্টায় 72, 6 ঘন্টায় কতটা দূরত্ব যাবে? তোমরা বলবে 72 ইন্টু 6 432 কিলোমিটার। এটা বোঝা গেছে কি? প্রতি ঘন্টায় 72 গেলে 6 ঘন্টায় 432 যায়। ওরা বলছে গাড়ি সারানোর পর 6 ঘন্টায় x কিলোমিটার যাচ্ছে, আমি দেখলাম 6 ঘন্টায় যাচ্ছে 432, ওরা বলছে x কিলোমিটার যাচ্ছে, তাহলে x এর মান 432 কিলোমিটার আমি বলতে পারি। বোঝা গেছে? এবারে বলছে গাড়ি সারাবার আগে 5x কিলোমিটার যাও। আচ্ছা 5x মানে কত? x মানে যদি 432 হয়, 5x মানে হবে 432 ইন্টু 5, এত কিলোমিটার। এটা হচ্ছে 5x এর ভ্যালু। এই ডিস্টেন্সটা এখন যেতে চাইছে কোন স্পিডে? যাচ্ছে গাড়ি সারাবার আগে স্পিডে। গাড়ি সারাবার আগে স্পিড কত ছিল? 54 করে। এতটা ডিস্টেন্স যাচ্ছে 54 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, তাহলে তার টাইম লাগবে কত? আমরা বলতে পারি টাইম লাগবে এটা। অ্যাকচুয়ালি আমি করলাম ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হবে? ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে। টোটাল ডিস্টেন্স 5x অর্থাৎ 432 ইন্টু 5, এই ডিস্টেন্স লিখলাম, আর নিচে লিখলাম স্পিড। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে টাইম পাওয়া যায়, যেটা চেয়েছে। বোঝা গেছে? এটা 8 দিয়ে কাটো, তাহলে 40 ঘন্টা টাইম লাগবে, যেটা অপশন নাম্বার 1 আছে। একটি 600 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ বিকে 30 মিটারে পরাজিত করে এবং 500 মিটারের দৌড় প্রতিযোগিতায় বি সিকে 25 মিটারে পরাজিত করে। 400 মিটার দৌড় প্রতিযোগিতায় এ সিকে কত মিটারে পরাজিত করবে? আচ্ছা, এই যে পরাজিত করে এত মিটারে মানে কি? মনে করো 100 মিটারের দৌড়, এ বিকে 20 মিটারে পরাজিত করলো, তার মানে এ যে বিকে পরাজিত করবে মানে এ 100 মিটার চলে গেল, বি কে 20 মিটারে পরাজিত করবে মানে বি তখনও 20 মিটার দূরে আছে, মানে 100 থেকে 20 মিটার দূরে মানে বি তখন 80 মিটার এসছে। তাহলে 20 মিটারে পরাজিত করবে মানে কি? একজন পৌঁছে যাচ্ছে, পৌঁছে গিয়ে দেখছে আর একজন যে আছে সে 20 মিটার দূরে আছে। বোঝা গেছে? এই হচ্ছে কনসেপ্ট, আর কিচ্ছু নেই অঙ্কে। এখানে দেখো 600 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ বি কে 30 মিটারে পরাজিত করছে, মানে কি?
600 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ পরাজিত করছে, মানে এ 600 মিটার চলে গেছে, গিয়ে দেখছে বি 30 মিটার দূরে আছে, মানে বি তখন কত মিটার এসছে, 600 থেকে 30 বাদ দাও, 570 কিলোমিটার, 570 মিটার। বোঝা গেছে? 30 মিটারে পরাজিত করছে, মানে আমি 600 গিয়ে দেখছি বি তখনও 30 মিটার দূরে আছে, মানে বি তখন এসছে 600 মাইনাস 30 অর্থাৎ 570 মিটার। এটা জাস্ট রেশিও বার করো, কত হয়, 20:19 হয়েছে, 3 দিয়ে কাটলাম। এবারে আর একটা জায়গায় বলেছে যে 500 মিটারের প্রতিযোগিতায় বি সি কে 25 মিটারে পরাজিত করেছে। এবারে বি সি কে পরাজিত করছে 500 মিটারের প্রতিযোগিতায়, মানে বি 500 মিটার চলে গেছে, গিয়ে দেখছে সি 25 মিটার দূরে আছে, তাহলে সি তখন কতটা এসছে, তোমরা বলবে 500 থেকে 25 বাদ অর্থাৎ 475 মিটার এসছে। তাহলে বি আর সি এর রেশিও বার করতে পারবো, 25 দিয়ে কাটলে আমি দেখছি এটা 20:19 আসছে। তাহলে আমি এখান থেকে A/B পেলাম 20:19, আমি এইভাবে লিখছি, A/B পেলাম 20:19 আর B/C পেলাম 20:19। আমি একটু এক ঘর এরকম করে লিখছি। তোমরা জানো যে যদি এই ফিগারটা সমান হয় তাহলে আমরা A/B/C দ সিস্টেমে পেতে পারি। দ মানে কি, এটা গুণ করব, এখানে লিখব, এটা গুণ করব, এখানে লিখব, আর এটা গুণ করে 361 আমি এখানে লিখব, 19 361। এটা হচ্ছে এ বি সি এর রেশিও বেরোবে, A/B এটা, B/C এটা হলে A/B/C কত আমি দেখিয়ে এসেছি আমার এরিথমেটিক কোর্সেতে বা যে কোনো জায়গায় যখন আমরা অঙ্ক করি সেখানে সবসময় দেখানো হয়। A/B B/C হলে A/B/C, জাস্ট একটা ঘর পরে লিখে এইভাবে দ করে নেবো, তাহলে ABCর মান পাবো। তার মানে আমি দেখলাম যদি এটা 400 মিটারের রেস হয়, বি তখন 380 মিটার এসছে, সি তখন 361 মিটার এসছে। ABC এর মধ্যে একটা রেস হচ্ছে, এদের মধ্যে বড় ফিগার যেহেতু 400, আমি ধরে নিচ্ছি যদি 400 মিটারের রেস হয়, বি তখন 380 এসছে, সি তখন 361 এসছে। এখানে প্রশ্নে 400 মিটারের কথাই বলা আছে। 400 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ সি কে কত মিটারে পরাজিত করবে? দেখো 400 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ তো 400 দেখাচ্ছে, কিন্তু সি দেখাচ্ছে 361, তাহলে কত মিটারে পরাজিত করলাম? 400 থেকে 361 বাদ দিয়ে আমি বলবো 39 মিটারে পরাজিত করলাম, যেটা অপশন নাম্বার 4-তে আছে। এখানে প্রশ্ন আসতে পারে যদি 400 না থেকে 800 থাকতো বা 1200 থাকতো। যদি 800 থাকতো প্রথমে এই পুরো ফিগারটাকে 2 দিয়ে গুণ করো, কিন্তু 400 গুণিতকই তোমাকে প্রশ্নে দেবে। 400 গুণিতক 800 হতে পারে, 1200 হতে পারে, যা থাকবে সেই সংখ্যা দিয়ে গুণ করে প্রথমে রেশিওটাকে বাড়িয়ে নেবে, তারপরে ক্যালকুলেশন করবে। যদি একজন পুরুষ বা দুজন মহিলা বা 3 জন বালক একটি কাজ 88 দিনে শেষ করে, তবে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একত্রে ওই কাজটি কত দিনে শেষ করবে? দেখো একজন পুরুষ, পুরুষকে আমি এম দিয়ে লিখছি, বা দুজন মহিলা, মহিলাকে আমি ডাব্লিউ দিয়ে লিখছি, বা 3 জন বালক একত্রে একটা কাজ 88 দিনে করে, মানে একজন পুরুষকে নিয়ে করলেও কাজটা 88 দিনে হবে, দুজন মহিলাকে নিয়ে করলে কাজটা 88 দিনে শেষ হবে, বা 3 জন বালককে নিয়ে করলেও কিন্তু কাজটা 88 দিনে শেষ হবে। তাহলে যে কাজটার কথা বলা হচ্ছে সেই টোটাল ওয়ার্কটা কত হবে? তোমরা বলবে টোটাল ওয়ার্ক সবসময় এইভাবে হয়, একজন লোক 88 দিনে করে, সেই লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা গুণ করবো, টোটাল ওয়ার্ক বেরোবে। অথবা আমি বলতে পারি দুজন মহিলাকে নিয়ে যেহেতু 88 দিনে কাজ হয়েছে, তাহলে দুজন মহিলা ইন্টু 88, এটা হবে টোটাল ওয়ার্ক। অথবা 3 জন বালককে নিয়ে 88 দিনে কাজ করেছি, মানে টোটাল ওয়ার্ক হবে এটা। তার মানে আমি যদি এম অথবা ডাব্লিউ অথবা বি এর ভ্যালু পাই, যে কোনো এক জায়গায় বসিয়ে দিলেই টোটাল ওয়ার্কটা আমি পেয়ে যাব। বোঝা গেছে? এবার এম, ডাব্লিউ আর বি এর ভ্যালু কি করে পাবো? এইভাবে যদি থাকে আমরা করব কি, এই যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু বার করে নেব। 3, 2, 1 এর লসাগু 6, ওই 6কে আমি এম এর গায়ের ফিগার দিয়ে ভাগ করে এম এর ফিগার পাবো, অর্থাৎ এম এর ফিগার হবে 6, ডাব্লুর ফিগারও তাই 6, যে লসাগু এলো সেটাকে ডাব্লুর গায়ের ফিগার দিয়ে ভাগ করে আমি বলবো 3, আর বি এর ক্ষেত্রে কি হবে, লসাগুটাকে বি এর গায়ে যে ফিগার আছে সেটা দিয়ে ভাগ করে আমি বলবো 2। এই যে ফিগারগুলো বেরোলো এগুলো হচ্ছে দক্ষতা বেরোলো, মানে কি প্রতিদিন এম 6 ইউনিট করে কাজ করতে পারে, একজন মহিলা 3 ইউনিট কাজ করতে পারে, একজন বালক প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে।
এই এম, ডাব্লিউ বা বি এর ভ্যালু যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, তোমার যেটা সুবিধে হবে। আমি এখানে দেখছি 1 ইন্টু এম আছে, এখানে আমার সুবিধা হচ্ছে 1 ইন্টু এম এর ভ্যালু কত আছে 6 বসালাম, ইন্টু 88। 88কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে আসছে 528, অর্থাৎ টোটাল ওয়ার্কটা আছে 528। এবার এই টোটাল ওয়ার্কটাকে কারা করবে? তোমরা বলবে করছে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক। আমি লিখলাম টোটাল ওয়ার্ক, এটা করতে হবে। কারা করবে? একজন লোক, একজন মহিলা আর একজন বালক মিলে করবে। কতদিন লাগবে? এই ফিগারটা যা উত্তর আসবে এটা হবে দিন সংখ্যার ফিগার। বোঝা গেছে? টোটাল ওয়ার্ক কত পেয়েছি? 528। একজন এম বলতে কি বোঝানো হচ্ছে? একজন এম মানে 6, একজন ডাব্লিউ মানে কত 3, আর একজন বি মানে কত? একজন বি মানে হচ্ছে 2। জাস্ট এখানে বসিয়ে দাও। 6 আর 3 9 আর 2 11, এই জায়গাটা 11 আসছে, 11 দিয়ে এটা কাটলে 48 আসছে, যেটা এই প্রশ্নের উত্তর। 550 জন পুরুষের একটি শিবিরে 28 দিনের খাবার মজুদ ছিল। যদি ওই শিবিরে আরো 150 জন পুরুষ যোগ দেয় তবে ওই সমপরিমাণ খাদ্যে কতদিন চলবে? দেখো 550 জন 28 দিন, তাহলে টোটাল ওয়ার্ক আমি একটু আগে করেছিলাম যে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা গুণ করে আমি বলেছিলাম টোটাল ওয়ার্ক। যখন খাবারের প্রশ্ন আসবে তখন লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা গুণ করে আমি বলবো এটা টোটাল খাবার। টোটাল খাবার কতটা আছে? 550 ইন্টু 28। খেয়াল রেখো, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা গুণ করবে, করে আমি বলবো যে এটা হচ্ছে টোটাল খাবার। এবার এই খাবারটাই এখন কিন্তু আর 550 জন খাবে না, ওই শিবিরে আরো 150 জন চলে আসছে, মানে 550 জন ছিল, আরো 150 জন অ্যাড হয়ে গিয়ে এখন 700 জন চলে এলো। বলেছে এই 700 জনের কত দিনে চলবে? আমি মনে করছি 700 জনের x দিন খাবারটা চলবে। লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা গুণ করলে কি হবে? টোটাল খাবারটা পাবো। তার মানে এই টোটাল খাবারটাই এখন এই টোটাল খাবারে ট্রান্সফার হয়ে গেল, তার মানে এই টোটাল খাবার আর এই টোটাল খাবারটা এক হয়ে গেল। বোঝা গেছে? জাস্ট কাটো, 14 দিয়ে কাটো, 5 11 55, অর্থাৎ x এর ভ্যালু 22, তার মানে 22 দিন চলবে, যেটা এই প্রশ্নের উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় তোমরা অঙ্ক শিখতে চাইছো এটা নাও, বা যদি মনে হয় জেনারেল স্টাডিজের তোমরা টেস্ট সিরিজ দিতে চাইছো তাহলে এই কোর্সটা নিতে পারো। তোমরা বেঙ্গলি ম্যান অ্যাপটাকে ডাউনলোড করে নাও। আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।